1935 সালে যে ভারত শাসন আইন, সেই ভারত শাসন আইন সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তোমরা ইতিমধ্যে ভারত শাসন আইন সম্পর্কে আমার অনলাইন ক্লাস করেছো। আমরা যেখানে 1909 সালে যে মোরলে মিন্টো শাসন সংস্কার আইন, সেই আইন সম্পর্কে আলোচনা করেছি। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, 1935 সালের ভারত শাসন আইন সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। 1909 সালের মোরলে মিন্টো শাসন সংস্কার আইন, 1919 সালে মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইন এবং পরবর্তী সময়ে 1935 সালের ভারত শাসন আইন বিভিন্ন শাসনতান্ত্রিক সংস্কারের মধ্যে দিয়ে ভারতবর্ষের যে জাতীয়তাবাদী আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন, সেই আন্দোলনগুলিকে কৌশল করে কিভাবে ভারতবর্ষে ঔপনিবেশিক শাসনের নামে শোষণ, ব্রিটিশ সাম্রাজ্যবাদের আধিপত্য কায়েম করা যায়, সেটাই ছিল মূলত ইংল্যান্ডের লক্ষ্য। আমরা ইতিমধ্যে যে 1919 সালের মন্টেগু চেমসফোর্ড বা মন্টফোর্ড সংস্কার, সেই সংস্কার করা সত্ত্বেও ভারতীয়দের যে স্বায়ত্ত শাসনের অধিকার, ভারতবর্ষের মানুষের যে চাহিদা, সেটা ছিল অত্যন্ত হতাশাজনক। 1919-এর মন্টেগু চেমসফোর্ড আইন ভারতীয়দের আশা আকাঙ্ক্ষার প্রতীক হতে পারেনি, ভারতীয়দের অসন্তোষ দূর করতে পারেনি। স্বাভাবিকভাবেই সেই অসন্তোষকে কেন্দ্র করে মূলত 1919 থেকেই ভারতের যে জাতীয়তাবাদী আন্দোলন, মহাত্মা গান্ধীর 1920 সালে অসহযোগ আন্দোলন, সেই 1919 থেকে প্রায় 1935 সাল ভারতে ব্রিটিশ বিরোধী ঘটনার যে ঘন ঘটা, স্বরাজ্য দলের উত্থান, সাইমন কমিশন বিরোধী আন্দোলন, 1930 সালে আইন অমান্য আন্দোলন, সন্ত্রাসবাদী যে কার্যকলাপ, বৈপ্লবিক আন্দোলনের তৎপরতা, ব্রিটিশ বিরোধী আন্দোলনকে এক অশান্ত ভারতবর্ষে পরিণত করেছিল। এই জায়গায় দাঁড়িয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে কিভাবে দমন করা যায়, জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করা যায়, সেই উদ্দেশ্য লক্ষ্য নিয়েই 1935 সালের ভারত শাসন আইন, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। আমরা যদি আরো পিছিয়ে যাই, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় থেকেই, যখন ইংরেজদের আধিপত্য কায়েম হলো, একটু একটু করে তারা রাজনৈতিক অধিকার এবং ভারতবর্ষকে উপনিবেশে পরিণত করার দিকে এগিয়ে গেল, সেই সময় থেকেই আমরা দেখেছি ইংল্যান্ডের সরকার কিভাবে সে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর নিয়ন্ত্রণ বিধি জারি করেছিল। আমরা দেখেছি 1773 সালে
রেগুলেটিং অ্যাক্ট আমরা দেখেছি 1784-তে পিটের শাসন আইন। এইভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর নানা ধরনের নিয়ন্ত্রণ কায়েম করেছিল ইংল্যান্ডের সরকার, ইংল্যান্ডের পার্লামেন্ট। আমরা দেখেছি পরবর্তী সময়ে 1793 সালে, 1813 সালে, 1833, 1853 সালে ইংল্যান্ডের পার্লামেন্ট নানাবিধ সনদ পাশ করে, বিভিন্ন সনদের মধ্যে দিয়ে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপকে নিয়ন্ত্রণ করেছিল। এর অর্থ এই নয় যে ভারতীয়দের সামগ্রিক উন্নতি, ভারতীয়দের ভারতবর্ষের শাসনতন্ত্রে ভারতীয়করণ, দেশীয়করণ এই লক্ষ্য তাদের ছিল না। মূলত সুবিশাল ভারতবর্ষের বাজারকে দখল করা, সাম্রাজ্যবাদের আধিপত্যকে কায়েম করার জন্যেই মূলত এই ধরনের সনদ পাশ করা হয়েছিল, চার্টার অ্যাক্ট পাশ করা হয়েছিল। তারপরে আমরা সবাই জানি 1857 সালে সারা ভারতবর্ষে আছড়ে পড়ল সিপাহী বিদ্রোহ তথা মহাবিদ্রোহ। ইংল্যান্ডের সরকার, পার্লামেন্ট আর সন্তুষ্ট হতে পারল না, আর ভরসা রাখতে পারল না ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর। স্বাভাবিক কারণেই 1858 সালে ভারত শাসন আইনের মধ্যে দিয়ে ভারতবর্ষের শাসনতান্ত্রিক দায়িত্ব ইংল্যান্ডের পার্লামেন্টের উপরে অর্পিত হলো। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটল এবং সেই 1858 সালের পর থেকে 1935 সাল বিভিন্ন শাসন আইন এবং সাংবিধানিক সংস্কারের মধ্যে দিয়ে একটু একটু করে তারা সারা ভারতবর্ষে ব্রিটিশ অধিকৃত অঞ্চলে এবং দেশীয় যে রাজ্য, সেই রাজ্যগুলির উপরেও কূট কৌশলের মধ্যে দিয়ে, শাসনতান্ত্রিক সংস্কারের মধ্যে দিয়ে মূলত ভারতীয়দের আধুনিকীকরণ বা শাসন ব্যবস্থায় ভারতীয়দের অংশগ্রহণের পথ প্রস্তুত করার লক্ষ্য তাদের ছিল না, ছিল তাদের ঔপনিবেশিক স্বার্থ। এই জায়গায় দাঁড়িয়ে তারা যখনই ব্রিটিশ বিরোধী আন্দোলন, গণ আন্দোলন লক্ষ্য করেছে, তখনই মূলত ভারতীয়দের অসন্তোষকে দূরীকরণের ক্ষেত্রে কৌশলের মধ্যে দিয়ে এই শাসন সংস্কারগুলো করেছে। সেই জায়গায় 1858, 1909, 1919 এবং 1935 সালের ভারত শাসন আইন, এই হচ্ছে একটা শাসনতান্ত্রিক সংস্কারের যে ভারত শাসন আইন, তার পটভূমি। আমরা 1935 সালের যে ভারত শাসন আইন, তার কিছুটা যদি পটভূমি সংক্ষেপে আলোচনা করি, তাহলে প্রথমেই বলতে হয় যে 1919 সালের ভারত শাসন আইন, যা মন্টেগু চেমসফোর্ড আইন নামে পরিচিত, সেই শাসন সংস্কারের মধ্যে দিয়ে ইংরেজরা ভারতীয়দের হতাশা দূর করতে পারেনি। স্বাভাবিকভাবেই ভারতীয়দের মধ্যে ক্রমাগত ব্রিটিশ বিরোধী আন্দোলন, গণ আন্দোলনের দিকে এগিয়ে যেতে শুরু করে। আমরা দেখব সেই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, আমরা দেখব 1920 সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত ভারতের প্রথম জাতীয় সংগ্রাম, যা গণসংগ্রামে পরিণত হয়েছিল। পরবর্তীকালে সাইমন কমিশন, অর্থাৎ 1919 সালের মন্টেগু চেমসফোর্ডে বলা হয়েছিল যে ভারতের এই শাসনতান্ত্রিক সংস্কার কতটা সাফল্য লাভ করেছে, সফল হয়েছে,
তা পর্যালোচনার জন্যে 10 বছর পর অর্থাৎ 1919 থেকে 1929 সালে একটা তদন্ত কমিশন তার পর্যালোচনা করবে। কিন্তু 1929-এর আগেই ইংল্যান্ডের যে নির্বাচন, সেই নির্বাচনে ইংল্যান্ডের যে রাজনৈতিক দল তারা মূলত জনপ্রিয়তা অর্জনের জন্য 1929-এর আগেই ভারতের শাসনতান্ত্রিক সংস্কারের ক্ষেত্রে সাইমন কমিশনকে 1927 সালে পাঠিয়ে দিল, 2 বছর আগে। এবং ভারতে এই সাইমন কমিশন যখন পৌঁছালো 1928 সাল, সাইমন কমিশনের আগমনের সাথে সাথে সারা ভারতবর্ষে সাইমন কমিশন বিরোধী আন্দোলন, হরতাল, মিটিং, মিছিল সর্বত্র শুরু হয়ে গেল। যেহেতু এই সাইমন কমিশনে কোনো ভারতীয় ছিল না, অল হোয়াইট কমিশন, স্বাভাবিকভাবেই তা ছিল ভারতীয়দের কাছে, জাতীয় কংগ্রেসের কাছে, মুসলিম লীগের কাছে অপমানজনক। আমরা দেখেছি গো ব্যাক সাইমন, ফলে ভারতীয় রাজনীতির এক উত্তাল অবস্থায় মিছিলে আক্রান্ত হলেন লালা লাজপত রায়। সেই আঘাতে তার মৃত্যু হলো। আমরা দেখব এই সময় ভারতের সর্বত্রে শ্রমিক আন্দোলন, কৃষক আন্দোলন, বামপন্থী আন্দোলনের জাগরণ, কমিউনিস্টদের ভূমিকা, শুধু রাজনৈতিক দাবি দেওয়া নয়, আর্থসামাজিক দাবি দেওয়া, ফলে জেরবার ভারত সরকার, ইংরেজ সরকার। এই জায়গায় দাঁড়িয়ে যখন 1930 সালে আইন অমান্য আন্দোলন, সেই আইন অমান্য আন্দোলনের পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত যখন ইংল্যান্ডে একের পর এক গোলটেবিল বৈঠক, প্রথম গোলটেবিল বৈঠক, দ্বিতীয় গোলটেবিল বৈঠক, তৃতীয় গোলটেবিল বৈঠক, এইভাবে একটার পর একটা গোলটেবিল বৈঠক, সেই বৈঠকের আলোচনা, সাইমন কমিশনের যে বিরুদ্ধে যে উত্তাল ভারতীয় রাজনীতি, সেইগুলি মোকাবেলা করার জন্যে গোলটেবিল বৈঠকে গৃহীত যে প্রস্তাব, সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ভারতে সাংবিধানিক সংস্কারের জন্যে ইংল্যান্ডের পার্লামেন্ট, ইংল্যান্ড সরকার একটা শ্বেতপত্র প্রকাশ করে। এই শ্বেতপত্রই 1935 সালে ভারত শাসন আইনে পরিণত হয় এবং কার্যকরী হয় 1937-এর এপ্রিল মাসে। কি ছিল এই ভারত শাসন আইনে, সেই জায়গায় আমরা আলোচনা করব, যেখানে দেখব যে এই ভারত শাসন আইনে মূলত দুটো দিক ছিল। এই ভারত শাসন আইনে মূলত দুটো দিক ছিল। একটি হচ্ছে কেন্দ্রীয় সরকার বিষয়ক শর্তাবলী, আরেকটি হলো প্রাদেশিক সরকার বিষয়ক শর্তাবলী। আমরা প্রথমে কেন্দ্রীয় সরকারের যে বিষয়গুলি, তারা মূলত যে আইনসভা, সেই আইনসভাকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় পরিণত করলেন, ফেডারেল স্ট্রাকচার। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, আমরা স্বাধীন ভারতে যে সংসদীয় গণতন্ত্র এবং তার যে কাঠামো, মূলত সেই কাঠামো শুরু হয়েছিল 1935-এর ভারত শাসন আইনের মধ্যে দিয়ে। যুক্তরাষ্ট্রীয় কাঠামো, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মূল কথা হলো কেন্দ্র এবং বিভিন্ন যে প্রাদেশিক সরকার, তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করা। ব্রিটিশ অধিকৃত যে রাজ্যগুলি আর দেশীয় রাজ্য, সেই দেশীয় রাজাদের সম্মতি নিয়ে তৈরি হলো এক যুক্তরাষ্ট্রীয়
কাঠামো, যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে সরকার তার শাসন ব্যবস্থাকে পরিচালনার জন্য ক্ষমতার বিভাজন করল। ক্ষমতার বিভাজন আমরা এখানে দেখব দুই রকম। একটা হচ্ছে সংরক্ষিত, সেই সংরক্ষিত বিষয়ের ক্ষেত্রে একটা দেশ পরিচালনার জন্য যে গুরুত্বপূর্ণ বিভাগগুলো, প্রতিরক্ষা বিভাগ, অর্থনৈতিক দপ্তর, অর্থ দপ্তর, রেল বিভাগ, বিদেশ নীতি, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিভাগগুলি নিয়ে হয়েছিল সংরক্ষিত। আর একদিকে হলো হস্তান্তরিত, যেখানে পরিবহন, শিক্ষা, স্বাস্থ্য এই বিষয়গুলি ছিল। আরেকটি ক্ষেত্রে এখানে বলা দরকার যে এই ক্ষমতা বিভাজনকে কেন্দ্র করে কোন কোন বিষয়গুলো কোন সরকারের নিয়ন্ত্রণে থাকবে, আধিপত্যে থাকবে, সেই বিষয়কে কেন্দ্র করে তিনটি তালিকা হয়েছিল: কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা। আবার বলছি, বর্তমান ভারতবর্ষের যে সমস্ত সাংবিধানিক বৈশিষ্ট্যগুলি আমরা লক্ষ্য করি, তার সূচনা হয়েছিল এই 1935-এর ভারত শাসন আইনের মধ্যে দিয়ে। আজকে আমরা যে আইনসভার কথা ভাবি, পার্লামেন্টের কথা ভাবি, সেই পার্লামেন্ট দুই কক্ষযুক্ত, দ্বিকক্ষ বিশিষ্ট। আজকে যেমন নাম লোকসভা, রাজ্যসভা, তখন নিম্নকক্ষকে বলা হতো ফেডারেল অ্যাসেম্বলি, যেখানে সদস্য সংখ্যা 375 জন, যার নাম নিম্নকক্ষ, আজকে যাকে আমরা লোকসভা বলতে পারি। আর উচ্চকক্ষ যেটা হলো মূলত স্টেট কাউন্সিল, কাউন্সিল অফ স্টেটস, যেখানে সদস্য সংখ্যা ছিল 260 জন। আজকে যাকে আমরা বলি রাজ্যসভা। আর কি 1935-এর ভারত শাসন আইনে চিরাচরিতভাবে গণতন্ত্রের কিছুটা আভাস ইঙ্গিত থাকলেও গভর্নর জেনারেলদের ক্ষমতা ছিল অবাধ। চূড়ান্ত ক্ষমতার অধিকারী ছিলেন গভর্নর জেনারেল। আইনসভায় কোনো বিষয়ে আলোচনা করতে গেলে গভর্নর জেনারেলের অনুমতি নিতে হতো। সেখানে তিনি অনুমতি দিতেও পারতেন, নাও দিতে পারতেন, উপেক্ষা করার অধিকার তার ছিল, হস্তক্ষেপ করার অধিকার তার ছিল। 1935-এর শাসন সংস্কার আইনের সবচেয়ে ক্ষতিকারক দিক, যা সাম্রাজ্যবাদের হাতিয়ার, কিন্তু ভারত উপমহাদেশে এক ভবিষ্যৎ, অন্ধকার ভবিষ্যৎ নামিয়ে এনেছিল, সেটা হলো পৃথক নির্বাচনের ব্যবস্থা। আমরা জানি ইতিমধ্যে 1909 সালে, 1919 সালে যে মুসলিম লীগের উত্থান এবং মুসলমান সম্প্রদায়ের জন্যে আলাদা আসন সংরক্ষণ, আলাদা নির্বাচনের ব্যবস্থা চলছিল। 1935-এর শাসন সংস্কারে তার সাথে যুক্ত হলো যারা অন্যান্য সংখ্যালঘু শিখদের জন্যে, হিন্দুদের যারা নিম্নবর্ণ, সেই নিম্নবর্ণের মানুষদের জন্যে তফসিলি জাতি উপজাতি, সেই যে 1932 সালে পুনা চুক্তি গান্ধীজির সাথে বি.আর. আম্বেদকরের, সেই জায়গাকে কেন্দ্র করে 1935 সালের শাসন সংস্কারে পৃথক নির্বাচনী ব্যবস্থার মধ্যে দিয়ে এই 1935 সালের শাসন সংস্কারের একটা শর্ত ছিল যে
পৃথক পৃথক নির্বাচনের ব্যবস্থা। এই যে 1935 সালের শাসন সংস্কার, সেই শাসন সংস্কারের আমরা যে শর্তাবলীর কথা আলোচনা করছিলাম, সেখানে আমরা দেখলাম মূলত কেন্দ্রীয় সরকার বিষয়ক যে শর্তগুলো। এবারে আমরা আসব 1935 সালের শাসন সংস্কারে যে প্রাদেশিক সরকার বিষয়ক শর্তগুলো, সেইগুলো আলোচনা করা। মূলত কেন্দ্রীয় সরকার বিষয়ক যে সমস্ত শর্তগুলো ছিল 1935-এর আইনে, প্রাদেশিক সরকার বিষয়ক শর্তগুলোও মূলত একই ধরনের। যেমন প্রাদেশিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে দীর্ঘদিন যে দ্বৈত শাসনের ব্যবস্থা ছিল, সেই দ্বৈত শাসনের পরিবর্তে 1935-এর শাসন আইনে স্বায়ত্ত শাসনের শর্ত আরোপ করা হলো। স্বায়ত্ত শাসনের মধ্যে দিয়েই প্রাদেশিক সরকারগুলো রাজ্য পরিচালনা করার দায়িত্ব পেল। এখানেও যে প্রাদেশিক আইনসভা, সেটাও ছিল দ্বিকক্ষ বিশিষ্ট। তবে যে প্রদেশগুলি, যে রাজ্যগুলো মূলত বড় বড়, সেই জায়গায় আইনসভাগুলি ছিল দ্বিকক্ষ বিশিষ্ট। আর যেখানে ছোট ছোট রাজ্য, সেই রাজ্যগুলোতে আইনসভা ছিল এক কক্ষ বিশিষ্ট। প্রাদেশিক আইনসভা তার সদস্যদের নিয়ে একটি মন্ত্রিসভা গঠনের দায়িত্ব পেয়েছিল 1935-এর শাসন আইনের মধ্যে দিয়ে। অর্থাৎ প্রাদেশিক যে মন্ত্রিসভা, প্রদেশ বা রাজ্যের যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভাগুলো গড়ে উঠবে, গঠিত হবে সেই আইনসভার সদস্যদের মধ্যে দিয়ে। 1935-এর শাসন আইনে প্রাদেশিক সরকার বিষয়ক যে শর্তগুলো, সেখানেও যে গভর্নর, সেই গভর্নর আগের মতোই ছিলেন ক্ষমতাশালী। তিনিই ছিলেন চূড়ান্ত ক্ষমতার অধিকারী, তার ছিল অবাধ ক্ষমতা। এবং এই জায়গায় দাঁড়িয়ে যে শাসন সংস্কার হলো 1935 সালে, একদিকে কেন্দ্রীয় সরকার বিষয়ক, অন্যদিকে প্রাদেশিক সরকার বিষয়ক। এই আলোচিত অংশগুলি ছিল 1935 সালের যে শাসন সংস্কার, সেই শাসন সংস্কারের বিভিন্ন শর্তাবলী। কিন্তু 1909-এর মল্লেমিন্টো সংস্কার, 1919-এর মন্টেগু চেমসফোর্ড বা 1935-এর যে ভারত শাসন সংস্কার, সেটা ছিল ত্রুটিমুক্ত ছিল না। সেখানেও নানা ধরনের ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করা যায়। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে দেখব যে 1935 সালের যে শাসন সংস্কার, তার সবচেয়ে বড় ভুল, সবচেয়ে বড় ত্রুটিপূর্ণ পদক্ষেপ ছিল সাম্প্রদায়িক রাজনীতিকে উস্কে দেওয়া। শুধু হিন্দু মুসলমান না, অন্যান্য সংখ্যালঘুদের, এমনকি হিন্দু সমাজের যারা নিম্নবর্ণের হিন্দু, তাদের মধ্যেও যে পৃথক নির্বাচনের ব্যবস্থা, স্বতন্ত্র নির্বাচনের ব্যবস্থা করা হলো, তার মধ্যে দিয়ে আগামীতে যে ভারতবর্ষ আমরা পেয়েছিলাম, তার উৎস আগের থেকে শুরু হলেও সেই উৎসকে আরও বেশি উস্কে দিয়েছিল 1935 সালের পৃথক নির্বাচনের যে বন্দোবস্ত, সেই বন্দোবস্তের মধ্যে। 1935 সালে শাসন সংস্কারে যে অবাধ গণতন্ত্র এসেছিল, একথা কখনো বলা যায় না। মাত্র 14% মানুষের ভোটাধিকার এই 1935 সালের শাসন সংস্কারে, একটা সীমিত ভোটাধিকারের মধ্যে দিয়ে তৈরি হয়েছিল এই আইনের সংস্কার,
যেখানে মাত্র মোট জনসংখ্যার 14% ছিল ভোটার, যার ফলে জওহরলাল নেহেরু এই সীমিত ভোটাধিকারকে কেন্দ্র করে সেই সময়ের গভর্নর জেনারেলকে হিটলারের সাথে তুলনা করেছিলেন। আমরা আগেই বলেছি যে কেন্দ্রীয় সরকার বিষয়ক বা প্রাদেশিক সরকার বিষয়ক যে বিভাগই হোক না কেন, সেখানে গভর্নর জেনারেল অথবা গভর্নরদের যে অবাধ চূড়ান্ত ক্ষমতা দেওয়া হয়েছিল, যে ক্ষমতা বলে তারা আইনসভায় গৃহীত যে কোনো আলোচনাকে বাতিল করতে পারতেন, এবং যারা ভারতীয়দের কাছে দায়বদ্ধ ছিল না, দায়বদ্ধ ছিল ভারত সচিব এবং ব্রিটিশ পার্লামেন্টের কাছে। তদুপরি যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলা হয়েছিল, এখানে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর যে মূল বিষয়, সেটা সম্পূর্ণভাবে ইংরেজ সরকারের উপরে নির্ভরশীল ছিল না, ছিল দেশীয় রাজাদের সম্মতির ওপর নির্ভরশীল। যে কারণে ডিসকভারি অফ ইন্ডিয়াতে জওহরলাল নেহরু বলেছেন, আসলে এই ভারত শাসন আইন একদিকে জমিদার প্রতিক্রিয়াশীল মানুষদের দৃঢ় বন্ধনে আবদ্ধ করতে চেয়েছিল এই 1935-এর শাসন সংস্কার আইন। সুতরাং 1935-এর যে শাসন সংস্কার আইন, সেই শাসন সংস্কার আইন মূলত ছিল স্বৈরাচারী শাসনের এক বিশেষ ফন্দি। ক্লিমেন্ট অ্যাটলি, যিনি ইংল্যান্ডের শ্রমিক দলের নেতা, তিনি এই 1935 সালের শাসন সংস্কারকে বলেছেন, আসলে এই আইনের মূল লক্ষ্য ছিল ভারতের জাতীয় কংগ্রেসকে ক্ষমতার বাইরে রাখা। সেই জায়গায় 1935-এ যে শাসন সংস্কার, একদিকে জাতীয় কংগ্রেস এটাকে হতাশাজনক বলছেন, মুসলিম লীগও মন্তব্য করলেন, জিন্না বললেন এটা আসলে গণতন্ত্র এবং স্বাধীনতা ধ্বংসকারী। জওহরলাল নেহরু বললেন এ এক দাসত্বের নতুন দলিল। যাই হোক, আমাদের মনে রাখতে হবে ভারতবর্ষ তখন ঔপনিবেশিক রাষ্ট্র। সেই ঔপনিবেশিক রাষ্ট্রে ব্রিটিশ সাম্রাজ্যবাদ ভারতীয়দের স্বাধীনতা দেবে, ভারতীয় শাসন ব্যবস্থাকে ভারতীয়করণ করবে, এটা আমরা তাদের কাছে আশা করতে পারি না। সেই জায়গায় দাঁড়িয়েও আমরা বলতে পারি, যেটা আগেই আলোচনা করে বলেছি, বর্তমান ভারতবর্ষ, স্বাধীন ভারতবর্ষের শাসনতান্ত্রিক যে রীতি নীতি, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, এই যে গণতান্ত্রিক পরিকাঠামো, সংসদীয় রাজনীতির যে পরিকাঠামো আমরা দেখতে পাই, সেই পরিকাঠামোর সূত্রপাত ছিল 1935-এর ভারত শাসন আইনে। কথা অস্বীকার করা যাবে না। হ্যাঁ, দায়িত্বশীলতার জায়গায় হয়তো গভর্নরদের চূড়ান্ত ক্ষমতা ছিল, কিন্তু দায়িত্বশীল সরকারের যে অ আ ক খ, তারও উৎস ছিল এই 1935-এর ভারত শাসন আইনের মধ্যে। আমাদের মনে রাখতে হবে, এই 1935 সালের ভারত শাসন আইনের সুপারিশের পরিপ্রেক্ষিতেই 1937 সালে ভারতে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
সুতরাং ব্রিটিশ শাসনে ঔপনিবেশিক ভারতবর্ষে ভারতীয়দের অসন্তোষ দূরীকরণে, তাদের জাতীয়তাবাদকে কিভাবে দুর্বল করা যায়, ভারতবর্ষের বিশাল বাজারকে কুক্ষিগত রাখা যায়, তার জন্যই মূলত 1935 সালের যে ভারত শাসন আইন, সেই ভারত শাসন আইনে একটা বিশাল অংশকে ব্রিটিশদের আনুগত্য করার জন্যে মূলত জমিদার, প্রতিক্রিয়াশীল এবং দেশীয় রাজন্য বর্গদের যাতে এক সাহায্য সহানুভূতি পাওয়া যায়, সেই লক্ষ্যেই এগিয়েছিল ইংল্যান্ডের পার্লামেন্ট। এবং তারই ফলশ্রুতি হল 1935-এর ভারত শাসন আইন, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935।